নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এলুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ইন্ডিয়ান পলিটির পর্বে আমরা আর্ম ফোর্সেস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল 33 এর সাবজেক্ট ম্যাটার, মার্শাল ল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল 34 এর সাবজেক্ট ম্যাটার, এবং এফেক্টিং সাম ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল 35 এর সাবজেক্ট ম্যাটার, এই তিনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওগুলিতে লাইক দেবেন, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান কমেন্ট লিখে জানাবেন ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে। এবং বন্ধুরা, আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সো বন্ধুরা, আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। আজকে আমরা আর্টিকেল 33, 34 এবং 35 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আর্টিকেল 33, অর্থাৎ আর্ম ফোর্সেস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। Article 33 empowers the Parliament to restrict or abrogate the fundamental rights of members of armed forces, paramilitary forces, intelligence agencies and analogous forces। অর্থাৎ আর্ম ফোর্স যেটা হচ্ছে সশস্ত্র বাহিনী, প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ আধা সামরিক বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সিস অ্যান্ড অ্যানালগাস ফোর্সেস। এখানে অ্যানালগাস ফোর্সেস বলতে এই ধরনের যে ফোর্সগুলো আছে, এই বাকি আরও এই ধরনের যেসব ফোর্স আছে তাদের কথা বলা হয়েছে। এই ফোর্সের মেম্বারদের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারকে রেস্ট্রিক্ট অর অ্যাব্রোগেট অর্থাৎ একটা সীমাবদ্ধতা আনা যায় বা ক্যান্সেল করা যায়, এবং এটি করতে পারে কে? পার্লামেন্ট, এবং পার্লামেন্টকে এই ক্ষমতা প্রদান করছে আর্টিকেল 33। দ্বিতীয় পয়েন্ট, এই প্রভিশনটির উদ্দেশ্য হলো তাদের যথাযথ দায়িত্ব পালন সুনিশ্চিত করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। তাদের বলতে এখানে ওই মেম্বারদের কথা বলা হয়েছে, আর্ম ফোর্সের মেম্বারদের কথা বলা হয়েছে। এই প্রভিশনটির উদ্দেশ্য তাহলে কি? যে তাদের মধ্যে যথাযথ দায়িত্ব পালন সুনিশ্চিত করা, তারা যাতে ঠিকঠাকভাবে যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করে সেই ব্যাপারটা সুনিশ্চিত করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। আর্টিকেল 33 এর আন্ডারে ল বানানোর ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্টের আছে, কোনো স্টেট লেজিসলেচার অর্থাৎ কোনো রাজ্যের যেসব বিধানসভাগুলি আছে তাদের কিন্তু নেই। আর্টিকেল 33 এর আন্ডারে ল বানানোর ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্টের আছে। পার্লামেন্ট দ্বারা এই ধরনের কোনো আইন প্রয়োগ হলে, পার্লামেন্ট যদি এই ধরনের কোনো একটা আইন তৈরি করে এবং সেটা প্রয়োগ করে, তাতে যদি ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন হয়, সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন হচ্ছে এই গ্রাউন্ডে কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। এই অনুসারে পার্লামেন্টে বেশ কিছু আইন গৃহীত হয়েছে, যেমন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্ট। ভারতের যে তিনটি বাহিনী আছে, আর্মি, নেভি এবং এয়ারফোর্স, তাদের যে অ্যাক্টগুলি তিনটি হয়েছে 1950 সালে। আর্মি অ্যাক্ট 1950, নেভি অ্যাক্ট 1950 এবং এয়ারফোর্স অ্যাক্ট 1950। এছাড়া পুলিশ ফোর্সেস রেস্ট্রিকশন অফ রাইটস অ্যাক্ট 1966 এবং বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট ইত্যাদি। এই আইনগুলি তাদের ফ্রিডম অফ স্পিচ, তাদের অর্থাৎ ওই আর্ম ফোর্সের যে মেম্বাররা আছে তাদের ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা, রাইট টু ফর্ম ইউনিয়নস অর পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস অর্থাৎ ইউনিয়ন তৈরি করা বা রাজনৈতিক কোনো সংগঠন তৈরি করা, এই ধরনের যে অধিকার। রাইট টু কমিউনিকেট উইথ দ্য প্রেসের সাথে কমিউনিকেট করার অধিকার। রাইট টু অ্যাটেন্ড পাবলিক মিটিং অর ডেমনস্ট্রেশন, কোনো পাবলিক মিটিং বা ডেমনস্ট্রেশন অ্যাটেন্ড করা, এইগুলোর উপর রেস্ট্রিকশন আরোপ করছে। অন্যান্য আর্টিকেল 33-তে মেম্বার অফ আর্ম ফোর্সেস বলতে যোদ্ধা ছাড়া অন্যান্য এমপ্লয়িজ, যেরকম বার্বার্স, কার্পেন্টার্স, মেকানিক্স, কুকস, চৌকিদার, বুট মেকার্স, টেলার, এদেরকেও বোঝায়। অর্থাৎ আর্টিকেল 33-তে যে আর্ম ফোর্স কথাটা বলা হচ্ছে, আর্ম ফোর্সের মেম্বার, এখানে ছবিতে দেখুন, যে ছবিতে দেখা যাচ্ছে যে বেশিরভাগেরই হাতে এখানে অস্ত্র আছে, অর্থাৎ এরা সবাই যোদ্ধা। কিন্তু মেম্বার অফ আর্ম ফোর্স বলতে খালি যে অস্ত্র হাতে দাঁড়িয়ে যেসব যোদ্ধারা তাদের কথাই বোঝানো হচ্ছে তা নয়, অন্যান্য এমপ্লয়িজ, বাকি যে কর্মচারীরা আছে, যেরকম বার্বার্স অর্থাৎ যারা ক্ষৌর কর্ম করে, কার্পেন্টার্স, মেকানিক্স, কুকস, চৌকিদার্স, বুট মেকার্স আর টেলার, এদেরকেও বোঝানো হয়। এরাও কিন্তু মেম্বার অফ আর্ম ফোর্সের অন্তর্গত। পরবর্তী হচ্ছে মার্শাল ল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল 34 এর সাবজেক্ট ম্যাটার। আর্টিকেল 34 প্রোভাইডস ফর দ্য রেস্ট্রিকশন অন ফান্ডামেন্টাল রাইটস while martial law is in force in any area within the territory of India। অর্থাৎ ভারতের টেরিটরির মধ্যে যে কোনো এরিয়ায় যদি মার্শাল ল প্রয়োগ করা হয়ে থাকে, সেখানকার ফান্ডামেন্টাল রাইটস কিন্তু রেস্ট্রিকশনের আন্ডারে চলে আসবে, এবং এটা এই ক্ষমতাটা দিচ্ছে কে? আর্টিকেল 34। আর্টিকেল 34 প্রোভাইড ফর দ্য রেস্ট্রিকশন অফ ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 35 এটাই বলা হচ্ছে যে ভারতবর্ষের টেরিটরির মধ্যে কোনো জায়গায় যদি মার্শাল ল থাকে, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটা
রেস্ট্রিক্টেড, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসটা সেখানে সীমাবদ্ধ। মার্শাল ল এর কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? মার্শাল ল এর কনসেপ্ট ইংলিশ কমন ল এর থেকে নেওয়া হয়েছে। মার্শাল ল এর ডেফিনেশন যথাযথভাবে কনস্টিটিউশনের কোনো জায়গাতেই দেওয়া নেই। মার্শাল ল ব্যাপারটা কি, ঠিক এর যে পার্টিকুলার সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু কনস্টিটিউশনের কোনো জায়গাতেই বলা নেই। আক্ষরিক অর্থে এর মানে মিলিটারি রুল। আমরা লিটারালি সেন্সে যদি যাই তাহলে এর মানে হচ্ছে মিলিটারি রুল, অর্থাৎ সেনা শাসন। অর্থাৎ কোনো জায়গায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অথরিটির নিজস্ব রুল অর্ডিনারি লয়ের বাইরে তার দ্বারা পরিচালিত। কি এটার কথাটার মানে কী হলো, যে কোনো একটা জায়গার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সেখানে সাধারণ যে শাসনতন্ত্রটা, সেই শাসনতন্ত্রটা কিসের দ্বারা পরিচালিত হবে? মিলিটারি অথরিটির দ্বারা, মিলিটারি অথরিটির নিজস্ব রুল দ্বারা। এবং এই রুলটা কীরকম? অর্ডিনারি লয়ের বাইরে, অর্থাৎ অর্ডিনারি ল কিন্তু নয় মিলিটারি অথরিটির যে রুলটা, অর্ডিনারি লয়ের বাইরে একটা রুল, সেই রুলের দ্বারা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চলবে একটা জায়গায়। এটাই হচ্ছে মিলিটারি রুল বা মার্শাল law. In thus imply the suspension of ordinary law and the government by military tribunal। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, অর্ডিনারি ল যেটা থাকছে সাধারণ আইন, সেটা সাসপেনশন ঘটছে, এবং গভর্নমেন্ট যেটা থাকছে গভর্নমেন্টেরও সাসপেনশন হচ্ছে, এবং তার বদলে মিলিটারি ট্রাইব্যুনাল কাজটা করছে, মেন কাজটা। অর্থাৎ মিলিটারি শাসন জারি হওয়া মানে মিলিটারি ট্রাইব্যুনালের হাতেই সমস্ত ক্ষমতা থাকবে। সেখানে কোনো অর্ডিনারি ল বা কোনো গভর্নমেন্ট থাকবে না। সেখানকার যা ল থাকবে সেটা হবে মিলিটারি অথরিটির নিজস্ব রুলসের ল, এবং সেখানকার যে শাসন গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টও থাকবে না, পুরো শাসনটাই থাকবে মিলিটারি লয়ের আন্ডারে বা মিলিটারি ফোর্সের আন্ডারে। এছাড়া কনস্টিটিউশনে এমন কোনো এক্সিকিউটিভের কথা বলা নেই যিনি মার্শাল ল ডিক্লেয়ার করবে। কনস্টিটিউশনে পরিষ্কার করে যেরকম মার্শাল লয়ের কোনো ডেফিনেশন দেওয়া নেই, সেরকম কোনো এক্সিকিউটিভ অর্থাৎ কোনো কর্তা ব্যক্তির কথা লেখা নেই, এমন কোনো কর্তা ব্যক্তির কথা লেখা নেই যিনি বলা থাকবে যে এই ব্যক্তিটি বা এই পদাধিকারী মার্শাল ল ডিক্লেয়ার করবে। এরকম কোথাও পার্টিকুলারলি বলা নেই যে কে মার্শাল লটা ডিক্লেয়ার করবে। মার্শাল ল নাগরিকদের অধিকারের উপর রেস্ট্রিকশন আরোপ করতে পারে। নাগরিকদের যে অধিকার, সে মৌলিক অধিকার হতেও পারে, অন্যান্য আইনি অধিকার হতে পারে। এখানে কিন্তু অন্যান্য আইনি অধিকার নয়, আর্টিকেল 34 যেটা ছিল যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, অন্যান্য অধিকার নয়, শুধুমাত্র মৌলিক অধিকারের ওপর কিন্তু রেস্ট্রিকশন আরোপ করতে পারে। নাগরিকদের শাস্তি দিতে পারে, এমনকি নাগরিকদের মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করতে পারে। তাহলে পুরো ক্ষমতাটাই চলে যাচ্ছে মার্শাল ল যেখানে চলছে মিলিটারিদের হাতে, মিলিটারি রুলসের হাতে। এবার আর্টিকেল 34 অনুসারে মার্শাল ল এবং আর্টিকেল 352 অনুসারে ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে পার্থক্য কী? প্রথম কলামে এদিকে থাকবে মার্শাল ল, এদিকে আছে ন্যাশনাল এমার্জেন্সি। মার্শাল ল 1 নম্বর পয়েন্ট কি বলছে? ইট এফেক্ট অনলি ফান্ডামেন্টাল রাইটস, যেটা আগের ইয়েতে আমরা বললাম আর্টিকেল 34-এর সাবজেক্টেও লেখা আছে যে 34 প্রোভাইডেড ফর দ্য রেস্ট্রিকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ রেস্ট্রিকশনটা কার উপর আনছে? ফান্ডামেন্টাল রাইটসের উপর। তাহলে ইট এফেক্ট অনলি ফান্ডামেন্টাল রাইটস, এটা শুধুমাত্র মৌলিক অধিকারকে খর্ব করতে পারে বা তার উপর রেস্ট্রিকশন আনতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি কী করতে পারে? ইট এফেক্ট নট অনলি ফান্ডামেন্টাল রাইটস বাট অলসো সেন্টার স্টেট রিলেশন, অর্থাৎ এটা যে খালি ন্যাশনাল এমার্জেন্সি খালি ফান্ডামেন্টাল রাইটসের ওপরেই যে রেস্ট্রিকশন আনছে তা নয়, তার সাথে সাথে কী করছে? সেন্ট্রাল স্টেট যে রিলেশন, সেই রিলেশন বলে কিছু এখানে থাকছে না, পুরোটাই চলে যাচ্ছে সেন্ট্রালের হাতে। ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউজ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, তাহলে ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউজ যে কর আদায় হতো সেই কর, এবং লেজিসলেটিভ পাওয়ার সাংবিধানিক যে অধিকার, যে ক্ষমতা, সেই ক্ষমতারও তো ভাগ করা থাকে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। এখানে পুরো ক্ষমতাটাই কিন্তু চলে যাবে সেন্ট্রালের হাতে, স্টেটের হাতে আর কিছু ক্ষমতা থাকবে না। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কি মে এক্সটেন্ড টেনিওর অফ দ্য পার্লামেন্ট, এক্ষেত্রে কিন্তু দরকার হলে সংসদ অর্থাৎ যে আমাদের যে পার্লামেন্ট তার টেনিওরটা অর্থাৎ তার সময়সীমা এটা কিন্তু বাড়িয়ে দেওয়া যেতে পারে, অর্থাৎ পার্লামেন্টের সময়সীমা সাধারণত 5 বছরের থাকে, 5 বছরটাকে বাড়িয়ে বেশিও করা যেতে পারে। মার্শাল ল এরপর কী বলছে? 2 নম্বর পয়েন্ট, ইট সাসপেন্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্ডিনারি ল কোর্টস, এটা গভর্নমেন্টকে সাসপেন্ড করছে এবং অর্ডিনারি ল কোর্টসকে সাবমিট করছে, যেটা সাসপেন্ড করছে, যেটা আমরা আগের পয়েন্টে পড়েছি এখানে। ইট দাস ইমপ্লয়েজ দ্য সাসপেনশন অফ অর্ডিনারি ল অ্যান্ড গভর্নমেন্ট বাই মিলিটারি ট্রাইব্যুনাল, অর্থাৎ এখানে গভর্নমেন্ট বা অর্ডিনারি ল বলে কিছু থাকছে না, পুরোটাই চলে যাচ্ছে মিলিটারি রুলসের আন্ডারে। 2 নম্বর পয়েন্ট, ন্যাশনাল ইমার্জেন্সি কী বলছে? ইট কন্টিনিউজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্ডিনারি ল কোর্টস, এটা এখানে কিন্তু গভর্নমেন্ট
থাকছে, এরকম নয় যে গভর্নমেন্ট বলে কিছু থাকছে না, পুরোটাই চলে যাচ্ছে মিলিটারি শাসনের হাতে, তা নয়, গভর্নমেন্ট বলে এখানে থাকছে। স্টেট গভর্নমেন্ট যদিও না থাকলেও কেন্দ্রীয় গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টে থাকছে। অ্যান্ড অর্ডিনারি ল কোর্টস যেগুলো, কোর্টও কিন্তু, কোর্টের অধিকারও খর্ব করা হবে না, কোর্ট কিন্তু আগের মতোই যেরকম ছিল সেরকম থাকবে ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীনও। আচ্ছা, মার্শাল ল 3 নম্বর পয়েন্ট, ইট ইজ ইম্পোজ টু রিস্টোর দ্য ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ডিউ টু এনি রিজন, অর্থাৎ ডিউ টু এনি রিজন, যে কোনো কারণে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা যদি বিঘ্নিত হয় সেটাকে ফিরিয়ে আনছে কিন্তু মার্শাল ল। মার্শাল লটা সেই কারণে ইম্পোজ করা হয়। ন্যাশনাল এমার্জেন্সি ইট ক্যান বি ইম্পোজড অনলি অন 3 গ্রাউন্ড, এটা কিন্তু খালি 3টে গ্রাউন্ডে করা হয়। ওয়ার অর্থাৎ যুদ্ধ, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর্থাৎ বহিরাগত যে আগ্রাসন, অ্যান্ড আর্মড রিভলিউশন অর্থাৎ সশস্ত্র যে বিদ্রোহ, এই 3টে ব্যাপারে করা যায়। 4 নম্বর মার্শাল ল, অর্থাৎ 3 নম্বর পয়েন্টটা কোন মার্শাল ল কিসের জন্য ইম্পোজ করা হয় এবং ন্যাশনাল এমার্জেন্সি কিসের জন্য ইম্পোজ করা হয় তার উপর ডিসকাস করে বলা হয়েছে এটা। 4 নম্বর পয়েন্ট কি, ইট ইজ ইম্পোজড ইন সাম স্পেসিফিক এরিয়া অফ দ্য কান্ট্রি। মার্শাল ল কিন্তু পুরো দেশে কখনো জারি হবে না, দেশের কোনো একটা অংশে জারি হবে। আর ন্যাশনাল এমার্জেন্সি কি, ইট ইজ ইম্পোজড আইদার ইন দ্য হোল কান্ট্রি অর ইন এনি পার্ট অফ ইন্ডিয়া। ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু দেশের কোনো একটা অংশ হতে পারে বা পুরো দেশেও হতে পারে। মার্শাল ল 5 নম্বর পয়েন্ট কি, ইট হ্যাজ নো স্পেসিফিক প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন, ইট ইজ ইমপ্লিসিট। এর কিন্তু কোনো স্পেসিফিক প্রভিশন নেই যেখানে বলা থাকবে যে মার্শাল ল কী কী কাজ করবে কী কী নয়, এরকম কোনো স্পেসিফিক প্রভিশন নেই। এটা জাস্ট একটা ইমপ্লিসিট ম্যাটার, অর্থাৎ এটা সংবিধানের মধ্যে অন্তর্নিহিত অবস্থায় আছে। আর ন্যাশনাল এমার্জেন্সি কি, ন্যাশনাল এমার্জেন্সি স্পেসিফিক ডিটেল প্রভিশন আছে ন্যাশনাল এমার্জেন্সির, এবং এটা কিন্তু এক্সপ্লিসিট অর্থাৎ এটা অন্তর্নিহিত নয়, এটা স্পষ্ট করে বলা আছে। আচ্ছা, এরপর পরবর্তী আমরা চলেছি এফেক্টিং সার্টেন ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যার উপর কিছু প্রভাব আমরা দেখব, যেটা আর্টিকেল 25-এর মধ্যে, আর্টিকেল 35-এ আছে। আর্টিকেল 35-এ বলা আছে যে মৌলিক অধিকার সংক্রান্ত ল তৈরি করার ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্টের আছে, কোনো স্টেট লেজিসলেচারে নেই। এটা আমরা আগেই জেনেছি যে মৌলিক অধিকার সংক্রান্ত ল, আইন যদি তৈরি করতে হয় সেই ক্ষমতা একমাত্র পার্লামেন্টের আছে, অন্য কোনো স্টেট লেজিসলেচার অর্থাৎ কোনো রাজ্যে বিধানসভার কিন্তু এটা নেই। আর্টিকেল 35 নিম্নলিখিত প্রভিশনগুলি আছে। এবার আর্টিকেল 35-এ কী প্রভিশনগুলো আছে সেগুলো আমরা দেখব। ফার্স্ট কি বলছে, পার্লামেন্ট নিম্নলিখিত ব্যাপারে আইন তৈরি করার ক্ষমতা আছে। পার্লামেন্টের ক্ষমতা আছে নিম্নলিখিত যে ম্যাটারগুলি, এই ABCD, এই 4টি ব্যাপারে আইন তৈরি করার ক্ষমতা। প্রথম কি বলছে, প্রেসক্রাইবিং রেসিডেন্স অ্যাজ আ কন্ডিশন ফর সার্টেন এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্টস ইন এনি স্টেট অর ইউনিয়ন টেরিটরি অর লোকাল অথরিটি অর আদার অথরিটি, আর্টিকেল 16। আর্টিকেল 16-তে এটা আছে, আমরা আর্টিকেল 16 নিয়ে যখন আলোচনা করেছি তখন এটা ডিটেলে আলোচনা করা হয়েছে। এখন আরেকবার আমি ব্যাপারটা বুঝিয়ে বলি, যে কোনো একটা রাজ্যে ইন এ স্টেট, এই যে বলা আছে ইন এ স্টেট, কোনো একটা রাজ্যে অর ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে বা কোনো লোকাল অথরিটির কোনো লোকাল অথরিটি বা অন্য কোনো অথরিটি, তার স্থানীয় ক্ষেত্রে এটা বলেছে যে একটা স্টেটে যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট বা এমপ্লয়মেন্ট থাকবে, চাকরি বা নিয়োগ থাকবে, বা কোনো একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে কোনো চাকরি বা নিয়োগের ভ্যাকেন্সি যখন থাকবে, এই ধরনের ক্ষেত্রে কী করা হবে, বা লোকাল অথরিটিতে, সেখানে সেই জায়গার বাসিন্দাদেরকে প্রেফারেন্স দেওয়া যেতে পারে সার্টেন কিছু পোস্টের ক্ষেত্রে, কিছু নির্দিষ্ট এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো বিশেষ রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে বা কোনো লোকাল অথরিটিতে সেখানকার বাসিন্দাদেরকে প্রেফারেন্স দেওয়া যেতে পারে। প্রথমে এই যে বলা আছে প্রেসক্রাইবিং রেসিডেন্স, অর্থাৎ আবাসিক যারা, তাদেরকে কিন্তু প্রেসক্রাইব করা যেতে পারে অ্যাজ এ কন্ডিশন ফর সার্টেন এমপ্লয়মেন্টস, কিছু সার্টেন কথা হচ্ছে নির্দিষ্ট কিছু এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টসের ক্ষেত্রে। কোথায় সেটা হবে, সেটা কোনো রাজ্যে হতে পারে, কোনো ইউনিয়ন টেরিটরিতে হতে পারে, লোকাল অথরিটিও হতে পারে। এবার বিয়ের অপশন, এম্পাওয়ারিং কোর্টস আদার দ্যান দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্ট টু ইস্যু ডাইরেকশন, অর্ডার অ্যান্ড রিটস অফ অল কাইন্ডস ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 32। আর্টিকেল 32 অনুসারে এখানে আর্টিকেল 32-তে যে বলা আছে যে একটা আমাদের পার্লামেন্ট কি করতে পারে, চাইলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বাইরে অন্য কোনো কোর্টকেও কিন্তু রিট, ডাইরেকশন বা অর্ডার জারি করার ক্ষমতা দিতে পারে। সংবিধানের কোথাও বলা নেই এই কথাটা যে একমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টই ডাইরেকশন, অর্ডার অর রিট জারি করতে পারে, একমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট করতে পারে, এই কথাটা কিন্তু কোথাও বলা নেই। অর্থাৎ পার্লামেন্ট চাইলে অন্য যে কোনো কোর্টকে কিন্তু এই ডাইরেকশন, অর্ডার এবং রিটস জারি করার ক্ষমতা প্রদান করতে পারে। এটা আর্টিকেল
যে আমাদের যে রিটস ক্লাসটা আছে, রিটসের মধ্যে এটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। এবার একের দাগে যে সি যে পয়েন্টটা, রেস্ট্রিক্টিং অর অ্যাব্রোগেটিং দ্য অ্যাপ্লিকেশন অফ ফান্ডামেন্টাল রাইটস টু মেম্বার অফ আর্ম ফোর্স, পুলিশ ফোর্স এক্সেট্রা, আর্টিকেল 33। আর্টিকেল 33 আমাদের এই ভিডিওরই বিষয়বস্তু, সেখানে খুব ভালোভাবে এটি আলোচনা করা আছে। পয়েন্টটা হচ্ছে ডি, ইনডেমনিফাইং এনি গভর্নমেন্ট সার্ভেন্ট অর এনি আদার পারসনস ফর এনি অ্যাক্ট ডান ডিউরিং দ্য অপারেশন অফ মার্শাল ল ইন এনি এরিয়া। অর্থাৎ কোনো একটা এরিয়াতে মার্শাল ল যখন ইম্পোজ করা হয়েছে, সেই অবস্থায় কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট বা কোনো অন্য পার্সন যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কিন্তু ইনডেমনিফাইং করা হবে, অর্থাৎ তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা কিন্তু আছে আর্টিকেল 34-এ। পরবর্তী কি বলছে, মৌলিক অধিকারের অধীনে অপরাধ হিসাবে ঘোষিত আইনগুলির ক্ষেত্রে পার্লামেন্টের শাস্তির বিধান দেওয়ার ক্ষমতা আছে। মৌলিক অধিকারের অধীনে কিছু যে আমাদের কিছু মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করলে যে অপরাধটা তৈরি হয়, এই ধরনের কিছু অপরাধ আছে, যে অপরাধগুলোর শাস্তি কিন্তু পার্লামেন্ট দিতে পারে। সেগুলো কোন মৌলিক অধিকার? এখানে বলা আছে, এতে বলা আছে আনটাচেবিলিটি, অর্থাৎ আর্টিকেল 17। আর্টিকেল আনটাচেবিলিটিকে কেউ যদি এই ক্ষেত্রে যদি আনটাচেবিলিটি যে প্রভিশনটা আছে, এটা যদি কেউ লঙ্ঘন করে, সেক্ষেত্রে যে অপরাধ, সেই অপরাধের শাস্তির বিধান কিন্তু পার্লামেন্ট চাইলে দিতে পারে। বিয়ের দাগে কি বলছে, ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ ট্রাফিক ইন হিউম্যান বিং, মানুষের বেচা কেনা, মানুষ পাচার করা, অ্যান্ড ফোর্স লেবার, এবং জোর করে যে কাজ করানো, জোর করে যে শ্রম করানো হয়, যেটা আর্টিকেল 23 আছে, অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে আর্টিকেলটি আছে। আর্টিকেল 23 এবং 24 হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে এইটি, আর্টিকেল 23। এই দুটি আর্টিকেল 17 এবং আর্টিকেল 23 লঙ্ঘন করে কেউ যদি অপরাধ করে, সেই অপরাধের শাস্তির বিধান দেওয়ার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের আছে। নেক্সট 3 নম্বর কি বলছি, উপরোক্ত যে বিষয়গুলি, এই বিষয়গুলি সংক্রান্ত যে আইন সংবিধানের সূচনাকাল থেকে বলবৎ আছে, তা পার্লামেন্ট কর্তৃক পরিবর্তিত বা বাতিল বা সংশোধন না হওয়া পর্যন্ত কার্যকর থাকে। অর্থাৎ পার্লামেন্ট চাইলে কি করতে পারে, এই উপরোক্ত বিষয়গুলি সংক্রান্ত যে আইন সংবিধানের সূচনাকাল থেকে আছে, তাকে চাইলে পরিবর্তিত বা বাতিল বা সংশোধন করতে পারে, অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু যদি পার্লামেন্ট না করে, সেক্ষেত্রে অন্য কেউ কিন্তু বাতিল, পরিবর্তন বা সংশোধন করবে না। অর্থাৎ পার্লামেন্ট যদি বাতিল, পরিবর্তন বা সংশোধন করে, তাহলেই সেটা বাতিল, পরিবর্তন বা সংশোধন হবে। আদারওয়াইজ আগে যেরকম ছিল, সংবিধানের সূচনাকালে যেরকম ছিল, সেরকমভাবেই কার্যকর থাকবে। অতএব এটি লক্ষ্য করা যায় যে আর্টিকেল 35 পার্লামেন্টের কর্মক্ষমতা বৃদ্ধি করেছে। যদিও উপরে উল্লিখিত যে বিষয়গুলিতে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, তার অনেকগুলি কিন্তু স্টেট লিস্টের অন্তর্গত। অর্থাৎ আর্টিকেল 35 আমাদের পার্লামেন্টকে তো যথেষ্ট কর্মক্ষমতা দিয়েছে এবং কর্মক্ষমতাকে বৃদ্ধিও করেছে, এবং এতটাই বৃদ্ধি করেছে যে পার্লামেন্ট চাইলে যে ইউনিয়ন লিস্টের আন্ডারে যে ব্যাপারগুলি আছে, সেগুলো সম্বন্ধে আইন প্রণয়ন করতে পারে, তার সাথে সাথে স্টেট লিস্টের অন্তর্গতও কিছু ব্যাপারে আইন প্রণয়ন করতে পারে। সো বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটি আজকে এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা এই ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কিছু ইম্পর্টেন্ট MCQ আলোচনা করব। সো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। নমস্কার।